নমস্কার ফেসবুক বন্ধুরা। এই কয়েকদিন আমরা ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা মোটামুটি কম বেশি সবাই দেখলাম। তো আমরা জানি যে কোনো যুদ্ধই প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। সেটা যে শুধু ধন সম্পত্তি বা প্রপার্টি বা সম্পত্তির ক্ষতি হয় সেরকম নয়, তার সাথে অনেক মানুষের জীবন চলে যায়। কাজেই যুদ্ধ কোনো সময় সেরকম কোনো সমস্যার সমাধান নয়। তারপরেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ করতে হয় বা যুদ্ধ করতে বাধ্য হয়। তো আমাদের ক্ষেত্রেও আমরা কম বেশি দেখলাম যে আমাদের ভারতবর্ষ, আমরা আমাদের দেশ বা আমরা ভারতবাসী হিসাবে আমরা যারা গর্ব অনুভব করি যে আমরাও এমন একটা সিচুয়েশনের মধ্যে আসতে হলো যে ভারতবর্ষ মোটামুটি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো একটা কন্ডিশন বা যুদ্ধ অলরেডি, একটা যুদ্ধ হয়তো যুদ্ধ হিসেবে ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু একটা যুদ্ধ অলরেডি হয়ে গেল। তো অনেকেই বলবেন যে যুদ্ধের কভারেজ করার জন্য তো অঢেল একের পর এক আমরা চ্যানেল বা মিডিয়া আমরা দেখছি, হঠাৎ আমার কাছ থেকে যুদ্ধের বিশ্লেষণ বই শুনতে যাবেন কেন? এটাও তো ফ্যাক্ট। তো দেখুন, এখানে আমি মোটামুটি সমগ্র ভারতবর্ষের যুদ্ধের কভারেজ করার মতো ক্ষমতা আমার নাই, বা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি আলোচনার মধ্যেও যাচ্ছি না, বা সম্পূর্ণ পশ্চিমবঙ্গকে নিয়েও আমি অ্যানালাইসিস করতে চাইছি না। আমি যেটুকু বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এক হচ্ছে উত্তরবঙ্গের কিছু প্রত্যন্ত এলাকা, বা দক্ষিণবঙ্গের যেটাকে আমরা জঙ্গলমহল বলি, বা এই দুটো এলাকায় মোটামুটি আমাদের যে জনতা, বা জনতা বললে হয়তো কম বলা হবে, এখানে জনতার কথা বলছি না, বিশেষ করে জঙ্গলমহলের বাসিন্দা আমাদের মতো যারা মানে মার্জিনাল লোক, সোজা কথায় আমরা এসসি এসটি ওবিসি বা এই ক্যাটাগরির যে সমস্ত লোকজন বাস করে, তাদের ক্ষেত্রে এই যুদ্ধের প্রভাব কি হলো, বা লাভ কি হলো, ক্ষতি কি হলো, বা ভবিষ্যৎ কি হতে যাবে, এটার একটা পর্যালোচনা আমরা মোটামুটি আমি অন্তত করতে যাচ্ছি। দেখুন, যুদ্ধটার স্টার্টিং যদি আমরা দেখি, যে আজ ভারত হোক আর পাকিস্তান হোক, এই দুটোর ক্ষেত্রে দুটো দেশের মধ্যে মোটামুটি একটা আলাদা গঠনগত কাঠামো একটা আছে। ভারতবর্ষ যখন স্বাধীন হয় ব্রিটিশদের কাছ থেকে, ভারতবর্ষ কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই একটা এর পরিচয় ঘটে, বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই মোটামুটি ভারতবর্ষ তৈরি হয়। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে মোটামুটি সম্পূর্ণ রকমভাবে একটা ধর্মকে কেন্দ্র করে একটা দেশ, বা মুসলিমদের জন্য একটা দেশ তৈরি হয়। ঠিকই আছে। এরপর হচ্ছে আমরা পাকিস্তান ছিল, কিন্তু আমরা আবার এদিকে ৭১-এর মুক্তিযুদ্ধ আমরা যেমন বাংলাদেশ আবার দেখছি যে পাকিস্তান থেকে আবার বাংলাদেশ সম্পূর্ণ একটা স্বাধীন একটা রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র তৈরি হয়। তো যাই হোক, সেই পাকিস্তান থেকে টুকরো হয়ে যে রাষ্ট্র তৈরি হয় বাংলাদেশ, সেক্ষেত্রে আমরা ভারতবর্ষের যে জনগণ ছিল, আমাদের বেশি সবারই প্রত্যাশা, বা আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশের জাতিগত যেহেতু জাতি হিসাবে তারা বাঙালি, বা তারা বাঙালি, বা বাঙালি বংশভূত বা ভারতীয় বংশভূত, আপনি পাকিস্তানেই বলুন আর বাংলাদেশেই বলুন, এটার আলটিমেট জন্ম কিন্তু ভারতবর্ষ বা ভারত থেকে। তো সেটা যাই হোক, আমরা জাতিগত দিক হিসাবে যদি ধরি, তাহলে আমরা যদি দেখি ভারতবর্ষে যখন আমরা ১৫২৬ আমরা পানিপথের প্রথম যুদ্ধে বাবরকে যখন আমরা দেখি, বাবরের ক্ষেত্রে কিন্তু সামান্য সংখ্যক সৈন্য বা ২,০০০ মাত্র সৈন্য ছিল, যেগুলো নিয়ে কিন্তু এখানে লড়াই করতে এসেছিলেন। তারপর আবার পাঠান, তারপর লোকাল যেই পাঠান, পশতুন, আফগান এসব জোগাড় করে মোটামুটি একটা সৈন্যবাহিনী তৈরি করে, তা সেটার সংখ্যাও খুব নগণ্য। হ্যাঁ, একই রকমভাবে আমরা যদি দেখি সিরাজউদ্দৌলার সময়, সেক্ষেত্রেও কিন্তু ব্রিটিশরা ১,০০০-এর কাছাকাছি ছিল, কিন্তু সেখানে আমাদের সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা লক্ষাধিক। তো যাই হোক, এই সমস্ত যুদ্ধ থেকে আমরা যেটুকু বুঝেছি যে আমাদের যুদ্ধের ক্ষেত্রে আমরা যে সমস্ত জাতিগুলোর সাথে যুদ্ধ করেছি বা যুদ্ধ হয়েছে, তাদের যদি আপনি তুর্কি আক্রমণ থেকে মোহাম্মদ ঘুরি তুর্কি আক্রমণ যেখান থেকেই বলুন না কেন, সমস্ত কিছু পরাজয়ের পেছনে যে ঘটনাটা ফ্যাক্ট, যে বাস্তব যেটা, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লোকজনের যে এখানকার যে লোকজন আছে তাদের যে আছে, আপনার কি বলে বিশ্বাসঘাতকতা, এটাই হচ্ছে মোটামুটি মেন। এক্ষেত্রে আমরা পাকিস্তানের লড়াইয়ের ক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশ আমাদের সবচেয়ে কাছের। আমরা যদি বাংলাদেশের পর্যালোচনায় যাই, তাহলে আমরা মোটামুটি দেখতে পাই যে বাঙালি জাতি যারা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, সে বাঙালি জাতি একটা রাষ্ট্র তৈরি হয়েছিল, যেটা বাংলাদেশ যে স্বাধীন
বাংলাদেশ বা বাংলা ভাষার জন্য আমরা কম বেশি এখন সেই রাষ্ট্রকে কেন্দ্র করে আমরা অনেক ভালো ভালো চ্যানেল আমরা বাংলাদেশ শুনতে পেতাম বা পাই। এখন হয়তো আর সেরকম শোনার মতো আগ্রহ আমাদের হয়তো নেই বা হারিয়ে গেছে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা এখানে দেখতে পাবো যে জার্মানি কোলন থেকে শুরু করে, তেল আবিব থেকে শুরু করে অনেক দেশ পার্স ডে থেকে শুরু করে, যেটা থেকে ইরান থেকে তৈরি হয়, এরকম অঢেল চ্যানেল আমরা মোটামুটি দেখতে পাই, বা অঢেল নিউজ পোর্টাল, যেখান থেকে আমরা মোটামুটি বাংলা ভাষার জন্য আমরা অনেক কিছু আমরা দেখতে পাই, বা বাংলা ভাষার জন্য বাংলা সাহিত্যের আজকে যে জায়গাটা, আমরা যারা বাংলা ভাষাতে পড়াশোনা করেছি, বাংলা আমাদের যারা মাধ্যম, আমরা বাংলাদেশের বাংলা এগুলোকে যথেষ্ট আমরা বাংলা ভাষার জন্য গর্ব অনুভব করতাম। কিন্তু একটা সময় পর আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, বা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে বাংলাদেশ বা যে বাংলা ভাষা, যে ভাষার জন্য আমাদের একটা গর্বের জায়গা ছিল, সেটা যেন কোথাও আস্তে আস্তে একটা হারিয়ে যাচ্ছে, বা অলরেডি হারিয়ে গেছে। আমরা যদি বাঙালি জাতির কথাই যদি বলা হয়, তাহলে এটা পরিষ্কার আমরা দেখতে পাই যে সামান্য সংখ্যক আরবি বলুন আর ইউরোপিয়ান ইংরেজরাই বলুন, তাদের সংখ্যা খুব একটা বেশি ছিল না, বা তারা হঠাৎ করে যে বিশাল একটা কি বলে মানে বংশ বিস্তার করে ফেলেছে সেটাও নয়। কিন্তু ফ্যাক্ট যেটা হচ্ছে যে এখানকার যারা বাঙালি জাতিগোষ্ঠী আছে, যারা বাঙালি, আমরা মোটামুটি ধরতে পারি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে অ্যারাউন্ড প্রায় 25 কোটির মতো বাঙালি, যে বাঙালি যাদের মাতৃভাষা বাংলা, যারা যাদের পছন্দের খাবার মাছ ভাত, কিংবা যাদের হচ্ছে যে বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ শরৎচন্দ্র থেকে শুরু করে আমরা সাহিত্য কবিতা যার আমাদের মানে শেষ করতে পারবো না, এরকম একটা জায়গা। সেখান থেকে আমরা দেখলাম যে বিশেষ করে ইদানিং 90 দশকের পর থেকেই আমরা অনেক পরিবর্তন, বিশেষ করে বাংলাদেশকে আমরা দেখতে শুরু করছি, বাংলাদেশে দেখলাম। একই সাথে হয়তো পাকিস্তান যেহেতু পাঞ্জাবি জাতি, পাকিস্তানের মেন জাতিগোষ্ঠীর মধ্যে অন্যতম, সেখানেও পাঞ্জাবি, এখানে বাঙালির মতোই। পাঞ্জাবটাকেও মানে পশ্চিমবঙ্গে যেমন দুটো ভাগে ভাগ হয়, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, পাঞ্জাবও একই রকমভাবে, পাঞ্জাব প্রদেশ আমাদের যেমন একটা থাকে, একই রকমভাবে পশ্চিম পাঞ্জাব এর মধ্যে অন্তর্ভুক্ত পাকিস্তান। এবং পাকিস্তানের শাসন ব্যবস্থা থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য বেশিরভাগটাই পাঞ্জাবিরাই নিয়ন্ত্রিত করে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই একই জাতির লোক হওয়ার পর, হ্যাঁ, এই যে বাংলাদেশের যদি আমরা জাতিকে দেখি, তাদের কিন্তু জন্ম, তারা কিন্তু পিওরলি বাঙালি। তারা যে পাঠান জাত সেটা নয়, তারা আফগান সেটা নয়, তারা যে পশতুন কিছু সেটাও নয়, একদম পিওর বাঙালি। তো সেই একদম পিওর বাঙালি বিভিন্ন পরিস্থিতিতে হয়তো ধর্ম কনভার্ট করেছে, এটাই স্বাভাবিক। চাকরি সুবিধা, বিভিন্ন রকম বিয়ে, এগুলোর বিভিন্ন রকম ইস্যু থাকে। আমরা বর্তমান যুগে দক্ষিণবঙ্গ আর হচ্ছে আমরা উত্তরবঙ্গে দেখছি, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সাঁওতাল, মুন্ডা, ওরা তাদের বেশি কিছু লাগে না। আপনি 10 টাকার মুড়ি নিয়ে খটো করে এরকম বাজাবেন, আর কিছু 2-4টা প্যারাসিটামল দিয়ে দেবেন, ধর্ম পাল্টাবার জন্য রেডি হয়ে বসে আছে। কারণ 10 টাকার মুড়িও তাদের কাছে বিশাল ব্যাপার। 10 টাকার মুড়ি জীবনে হয়তো দেখেনি। তো যাই হোক, একই রকম হয়তো এক্ষেত্রেও কোনো একটা এরকম একটা ইস্যু, ডেফিনেটলি এরকম ইস্যুর ক্ষেত্রে, যেখানে আমাদের এখানে আমরা যারা দেখতে পাই যে লোকাল যারা এসসি কমিউনিটি বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, কিংবা যে নালো আছে, চৌধুরী, মণ্ডল, এদিকে হচ্ছে আপনি মিস্ত্রি, অঢেল যারা ছিল, তারা মোটামুটি বেশিরভাগ হচ্ছে একটা ধর্মকে কনভার্ট করে, বা একটা ধর্ম গ্রহণ করে। এখন ধর্ম গ্রহণ করাতে সমস্যাটা কোথায়, বা ধর্মতে অসুবিধাটা কোথায়, বা ইয়েটা মানে সমস্যা কি? আমরা কিন্তু এই যে আমাদের যে যুদ্ধটা দেখলাম, আমরা পাকিস্তান এবং ভারতবর্ষের যুদ্ধের শুরুটা কিন্তু আমরা এটা দেখলাম যে পুরোটাই কিন্তু ধর্মকে কেন্দ্র করে, কি বলা হয়, একটা মানে প্রসারণশীল ধর্ম, মানে এমন একটা ধর্ম যে কালকেই আমার ধর্মে সবাইকে নিয়ে আসবো, এই যে একটা কনসেপ্ট, এই যে একটা ধারণা, এখান থেকে কিন্তু এই লড়াইয়ের সূত্রপাত। আমরা পেহেলগাঁয়ে যেটা দেখলাম যে পাকিস্তানের যারা মুসলিম সম্প্রদায়ের লোকজন, তারা মোটামুটি বেছে এখানে হিন্দুদের মারা শুরু করলো, বা মারার পেছনে ওদের যে মেন যে উদ্দেশ্যটা দেখলাম সেটা, বা আমরা জানি সেটা, আমরা যারা বিশেষ করে কনভার্ট হয় তাদের আমরা দেখেছি, কনভার্টের মেন ইয়েটা হচ্ছে যে ধর্মকে গ্রহণ করেছে সেখানে যে কোনো কনভার্ট, সেটা আপনি খ্রিশ্চানদের কনভার্ট বলুন আর আপনি এখানে মুসলিম কনভার্টই বলুন, সর্বপ্রথম তার শত্রু তাকে বানাতে হয় যে তার নিজের কমিউনিটিকে। কারণ সে যে ওই কমিউনিটি